সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে এতটাই ব্যস্ততা থাকে, মনে হয় যেন না, আজ ব্লগ না করে ওই বাকি যে ব্যস্ততম কাজগুলো আছে সেগুলো আগে সারবো। মানে যেগুলো কাজে আমার অনেকটা সময় দিতে হয় সেই কাজগুলো সারবো, কিন্তু ব্লগ করতে করতে কিন্তু একটা দারুণ অভ্যেস হয়ে যায় বলতে পারো। ওইদিকে ডালিয়া ফুলের গাছটা দেখো কিরকম হয়ে গেছে। বেশ কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে ফুল গাছগুলোও কিন্তু একদম মরে গেছে। আমার বাড়িতে এত সুন্দর ফুল হলো, এই অটাইমে এত বৃষ্টি দিয়ে দিল, কি বলবো তোমাদের। যাকগে, আজকের ব্লগটাও কিন্তু বেশ বেলা করেই শুরু করা হয়েছে। সকালের জল খাবার থেকে ধরে সমস্ত কিছুই কিন্তু কমপ্লিট। এখন দেখো রান্না করা হচ্ছে। তো মা সকালবেলা দেখো এত এত মাছের মাথা নিয়ে এসেছে কিনা, আজকে মাছ খাবে না, মাছের মাথার তরকারি খাবে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। ঘুম থেকে উঠে দেখি এত এত বাজার, মাছের মাথা, মাছের ডিম, মাছের তেল আর মাছ। তো এত কিছু বাজার করে নিয়ে এসছে, নাকি এত কিছুই রান্না করতে হবে। তো আমি বললাম যে মাথাটাই রান্না হোক, মাছটা রেখে দিই। দেখি মাছটা হয়তো রেখে দিব, ওটা রাত্রে বা কালকে খাওয়া যাবে। একবারে এত কিছু খাওয়াটা উচিত নয়। এগুলো হচ্ছে শাশুড়ি মার কাণ্ড, সকাল সকাল বাজার করে নিয়ে আসে, যা বাজার করবে তাই রান্না করতে হবে, মানে এমন একটা ব্যাপার। তো এই যে মাছগুলো এখন নামিয়ে নিই, হয়ে গেছে ভাজা। আলু দিয়ে হবে মাছের মাথা, এই যে মাছের মাথা, আর এখানে মাছের ডিম, বেগুন, তেল একসাথে করে দিই, ভালো লাগবে খাইতে। এর বড়া অল্প হবে তো, বেগুন আর তেলটা একসাথে করবো এখন। আর একটা বেগুন দিব মাছের তেল আর বড়াটাতে। আর এখানে মাথাটা তো আলু দিয়ে করব, আর মাছটাকে ভেজে রেখে দেবো, মাছটা রাতে না হলে কালকে সকালে, আজকে আর মাছ খাওয়া হবে না। এই মাছের মাথা, মাছের তেল, দেখি আরেকটা যদি কিছু বড়া করা যায় বড়া করবো। দুটো বেগুন আছে, নষ্ট হবে, ওই তো ভাবলাম বেগুন দুটো দিয়ে এই মাছের তেলে দিয়ে দিই। আজ অনেক দিন ধরে কিন্তু আমরা উনুনেই রান্না করছি, আর উনুনে রান্না করাতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না, সত্যি বলছি। গ্যাস ফুরিয়ে গেছে বলেই কিন্তু উনুনে এই এত টেস্টি টেস্টি রান্নাগুলো আমরা করে খেতে পারছি। না হলে কি হয় বলো তো, গ্যাস থাকলে মনে হয় ইস উনুন তো আছেই, উনুন যেহেতু ধরাতে একটু সময় লাগে, গ্যাস থাকলে মনে হয় ইস গ্যাসেই তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি, উনুনটা আর ধরাই না, এরকমটাই মনে হয়। কিন্তু উনুন যখন রান্না করছি, গ্যাস যেহেতু নেই, তাই ওই গ্যাসে রান্না করার ভাবনাটা প্রশ্নই আসে না, তাই না? তো উনুনে একটু কষ্ট হলেও কিন্তু রান্না করছি, তারপরেও মানে খুবই টেস্টি হচ্ছে রান্নাগুলো, আর খুবই ভালো লাগছে। আর আমার তো আগাগোড়াই ভালো লাগে, এখন তো সময়ের অভাবে আমি রান্না করতে পারি না, তারপরেও সময় নিয়ে কিন্তু রান্না করছি। আর সব থেকে বড় সমস্যা হয় এই যে মাঝে মাঝে একটুখানি উনুনটা নিভে যায়, এটা প্রথম অবস্থাতেই হয়, একবার ধরে গেলে কিন্তু আর হয় না। বেগুনটাও পুরো ড্যাম হয়ে গেছে, মানে শুঠা হয়ে গেছে। তো বেগুনটাও কেটে নিলাম, কারণ সবজি নষ্ট করতে খুবই খারাপ লাগে। ওই মাছের তেল আর মাছের বড়া অল্প অল্প আছে, সরি বড়া বলছি, ডিম, তো এটাতেই দিয়ে দিলাম আর কি। এই যে দেখো বেগুনটা সুন্দর করে। অনেকে মাছের তেল ভাত দিয়েও খায়, জানো তো, মানে এই যে মাছের তেলটা যখন হয়ে যায়, ডিম আর তেলটা একসাথে হয়ে যায়, তখন কিন্তু উপর দিয়ে ভাত ছিটিয়ে দেয়, অনেকেই দেয়। সময় বেশি লাগতো, আর ডিমও অল্প ছিল, বড়াও অল্প হতো, তার জন্য একদম তেল আর ডিম একসাথে করেছি। আর এই যে দেখো বেগুনগুলো পরে দিলাম, ভাবলাম ভাজা হবে না, দেখো কি সুন্দর গলে গেছে। বেগুন তো গলে যাবে, এটাই ভালো হয়েছে। আমাদের বাড়িতে যদি মাছের তেল আর ডিম নিয়ে আসে, তাহলে কাতলা মাছেরই নিয়ে আসে, তাহলে সেটা না তিতা হয় না। আর রুই মাছের যদি আনে, তাহলে বাপরে খাওয়াই যায় না, তারপরেও খাই। তেলটা মনে হয় বেশিই দিয়ে দিলাম, মাছের ঝোল করব, সরি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব, তেলটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে। তো কিছুই করার নেই, ওই কি ধান্দায় ধান্দায়, মানে আজকাল এমন হয়ে গেছে, ওই কাজ করতে করতেও ভিডিওর ধান্দা করি, টাইম হয়ে যাচ্ছে, এটা তো এডিট হয়নি, টাইম হয়ে যাচ্ছে, এটা তো পোস্ট করতে হবে, মানে তারপরেও রান্নাবান্না তো করতেই হবে। আমরা তো ধরো ব্যাংকে ট্যাঙ্কে চাকরি করি না, বা কোনো অফিসেও চাকরি করি না যে আমরা সকাল থেকে যতটুকু আমাদের ডিউটি টাইম ততটুকু আমরা ডিউটি করব, তখন আমরা কোনো সংসারের কাজ করব না। মানে যারা ডিউটি করে বাইরে অফিসে গিয়ে, তারা কিন্তু তাদের 10টার দিকে বেরিয়ে যায়, একদম রাত্রি 8টা 9টা, যার যেটা টাইম থাকে সেই টাইমগুলোকে মেনটেন করে। হ্যাঁ, তা অবশ্য ঠিক, সকাল সকাল ওরা রান্না বান্না করে যায়। তো বন্ধুরা, এত সুন্দর মুড়ি ঘন্টার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আজকে শ্যুট হচ্ছে আয়ুষের বাবার ফোনে, কারণ দুটো ফোনে, একটাতে ও এডিট করছে আর একটাতে একদম জায়গায় থাকে না, আমার আইফোনটাতে। তো
এটা আয়ুষের ব্যাপার আইফোনে শ্যুট হচ্ছে। তো এবার আয়ুষের ব্যাপার ফোনে তো বারবার ফোন আসতেই থাকে। তো একটা ফোন এসছে ওই আমাদের গাড়ির কিস্তির যে আমরা ইয়েটা করবো ওটার জন্য, ফোন ক্লোজ করবো ওটার জন্য কল এসছে। তো অনেকক্ষণ কথা বললো, তো যার জন্য তোমাদের এই যে এটা শেয়ার করতে পারলাম না। রান্নাটা কিন্তু আমার হয়েই গেছে অলমোস্ট, একদম গরম মশলা দেবো এখন। এই যে গরম মশলা দেবো, একটু রসা রসা রাখলে ভালো লাগে। হয়ে গেছে রান্না, বড়াটা একটা বড়া করবো ব্যাস। তো যাই হোক, আমরা তাদের মতো টাইম মেনটেন করতে পারি না। আমরা ওই কাজও করি সংসারের, প্লাস আমাদের যেটা আর্নিংয়ের কাজ সেটাও আমরা করি আর কি। ওই অফিস টাইমটা ধরা আর আমাদের হয় না। তো সুন্দর মুড়িঘণ্টটা রেসিপিটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আর শেয়ার করতে পারলাম না। তারপরেও দেখো, তেল যেটা ভেবেছিলাম বেশি হবে, একদমই বেশি হয়নি। তো দেখো কত সুন্দর উনুনে রান্না করেছি, মাটির উনুনে। যারা উনুনে রান্না খায় তারাই একমাত্র বোঝে যে সত্যি উনুনের রান্না কতটা টেস্টি হয় আর কতটা ভালো। তো দেখো তেলও কিন্তু একদম ঠিকঠাক, প্রথমে মনে হয়েছিল তেলটা না জানি অনেক পড়ে গেছিলো, কিন্তু না, তেলটা একদম পারফেক্ট হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে ভালোই। জানি না এখন মানুষ কি বলবে। কালকে একটা কমেন্ট এসেছিল, আমাকে বলেছিল যে এত বড় ব্লগার বা তুমি এত ব্লগিং করো, তারপরেও তুমি জানো না যে গ্যাসের বই করতে হয় বা কিছু, তোমার গ্যাসের সিলিন্ডারের বই নেই তোমার কাছে, মানে তুমি কেমন ব্লগার। দেখো টোন কাটতে মানুষ ছাড়ে না, তার জন্য আমি ব্লগিং করি, আমি কিন্তু পাত্তা দিই না এসবে। কিন্তু একটা সত্য, বাস্তব সত্য একটা কথা বলি তোমাদের, এখন আমি একটা বড় ব্লগার তোমাদের কাছে, আমার কাছে আমি এখনো কিচ্ছু নই, আমি এখনো স্ট্রাগল করে যাচ্ছি একটা জায়গায় পৌঁছানোর জন্য। তো তোমাদের কাছে যারা আমাকে ভাবো বড় ব্লগার, তো এই বড় ব্লগারের আগে আমি একটা সাধারণ মানুষ। আমি যখন আলাদা হয়েছিলাম, সত্যি যেটা সত্যি, যে যখন একসাথে খেতে খেতে ধরো যখন আলাদা হয়েছিলাম, তখন শাশুড়ি মা যে গ্যাসটা আমাকে দেয়, সিলিন্ডারটা, তখন কিন্তু আমি কোনো বড় ব্লগার ছিলাম না, একটা সাধারণ মানুষ ছিলাম। আমার পক্ষে বই করা সম্ভব ছিল না। যে সিলিন্ডারটা দিয়েছে সেই সত্য যুগ থেকে, কলিযুগ থেকে সেই সিলিন্ডারটা এখন আমি ব্যবহার করছি। তো এরকম কোনো সমস্যা হয়নি এতদিন, এত বছরে ওই সিলিন্ডারের কোনো রকম সমস্যা হয়নি। তো যেখানে আমাকে ভাবতে হবে যে বই করার কথা, হ্যাঁ অবশ্যই আমার উচিত একটা বই করা। তো এখন তো আমাকে করতেই হবে, সিলিন্ডার যেহেতু পাওয়া যাচ্ছে না, এখন আমি একটা বই করব। তো আমার এরকম অনেক কিছু আছে যে আমাদের নেই, কারণ আমি আগে বড় ব্লগার ছিলাম না, আমি একটা সাধারণ মানুষ ছিলাম। তো সেক্ষেত্রে তখন আমার কোনো রকম বই ছিল না, আর আজও নেই, ভাবিও নেই, মানে বই করতে হবে কোনোদিন, মানে মাথাতে চিন্তা আসেনি। কারণ কি বলতো, এত টেনশন, মানে এত চাপের মধ্যে যাই, বা আমাদের সাথে কি কি ঘটে তোমরা তো দেখোই, এত বছর থেকে আমাদের সাথে আছো। তো এই গ্যাসের বই করতে হবে এই ভাবনাটা মাথায় আসেনি। তো এখন যেমন আসলো, তো এখন করব, ভবিষ্যতের জন্য হয়ে যাবে। মানুষ একটা যখন দেখবে চাপে না পড়ে, তখন কিন্তু কোনো কাজ করে না, ব্যাপারটা বুঝতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমরা কিন্তু যেমন কি বলবো, আর এখানে আর এক্সাম্পল কিছু দিচ্ছি না, ভিডিও বড় হয়ে যাবে। তো আশা করি বোঝাতে পারলাম তোমাদেরকে যারা এই কমেন্টটা করছো। তো বড় ব্লগার এখন, আগে তো ছিলাম না, আগে সাধারণ মানুষ, এখনো সাধারণ মানুষ, আমার কাছে এখনো আমি একদম অতি সাধারণ মানুষ। তো বড় ব্লগার তোমরাই আমাকে বানিয়েছো, তোমরাই আমাকে বড় ব্লগার মনে করো, তার জন্য। তো চলো, হয়ে গেল, এখন গ্যাসের বই করতে হবে, না হলে তো সিলিন্ডার। আরেকটা কথা কি বলতো, এই যে আমি যে গ্যাসে রান্না করছি না বা সিলিন্ডারে রান্না করছি না, এরকম রান্না দেখে আমার মনে হচ্ছে না যে আমার খুব মানে অসুবিধা হচ্ছে। বিশ্বাস করো, এক ফোঁটাও অসুবিধা হচ্ছে না। আমি তো মনে করছি যে গ্যাসটা নেই, বরং ভালো উনুনে রান্নাটা করতে পারছি। তো চলো, এবারে দেখো, এখানে একটা বড়ার রেসিপি তোমাদেরকে শর্টসে হয়তো শেয়ার করেই ফেলেছি। এটা গনবাধালি পাতের বড়া, এত টেস্টি হয়, যারা দেখোনি শর্টসের ভিডিও দেখো। আর এবারে দেখো, দুধ নিয়ে আসলাম, এই যে বড়া ভাজাটা হয়ে গেল, এবারে দুধটা কিন্তু আমি উনুনে বসিয়ে দেবো, তাহলে আর এক্সট্রা করে আর জাল দিতে হয় না। ওই উনুনের তাপে তাপেই কিন্তু দুধ সুন্দর জাল হয়ে যায়। মানুষ ভিডিও করলে মানুষকে যে কতভাবে কমেন্ট করে হ্যারাস করে কি বলবো, মানে তাদের যা মন চায়, মানে একটা ব্লগারকে যা নয় তাই বলা যায়, কোনো লজিক নেই, কোনো কিছু বুঝবে না, ভাববে না যে এটা কি আদৌ বলা যাবে নাকি, কোনো কিছু না ভেবেই একটা ব্লগারকে মানুষ অনেকভাবে কমেন্ট করে। তো এই গ্যাস উনুন সিলিন্ডার, বড় ব্লগার, হায় রে হায়, সাধারণ একটা উনুনে রান্না করছি, তারপরেও মানুষকে যদি এত কথা শুনতে হয়, কি আর বলবো বলো, কিচ্ছু বলার নেই। তো ওই ভিডিও করে যাচ্ছি, ইনকাম হচ্ছে, ব্যাস এইটুকুই। কে কী বললো না বললো পাত্তাও দেই না, ওই কমেন্ট মাঝে মাঝে ওই জন্য চেক করা হয় না। তারপরেও এখন কিন্তু আমার নেগেটিভ কমেন্টস খুব কম আসে, এটা ভেবে ভালো লাগে যে না, মানুষ আমাকে বুঝছে, জানছে, ভালোবাসছে। আর যারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে, তাদের কমেন্ট আমি সবসময় দেখি,
তাদেরকে আমার হার্ট ডিরেক্ট গিয়েও দিয়ে আসে। আমার খুব ভালো লাগে তাদেরকে, যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে। তাদের কথাবার্তা, তাদের জ্ঞান বুদ্ধি, আমাকে দেওয়া যত রকম বুদ্ধি আছে আমি সব কিছু মেনে নেওয়ার চেষ্টা করি। কারণ কি বলো তো, আমাকে বুদ্ধি দেওয়ার মতো কেউ নেই। আমার হাজব্যান্ডও আমি মানে ও যদি একটা বুদ্ধি করে আমাকে যদি বলে, আমি যদি বলি না এটা ভালো লাগছে না এটা, তাহলে বলে ঠিক আছে তুমি যেটা বলছো ওটা ভালোর জন্যই বলছো। এবার আমি কার বুদ্ধি শুনে চলবো বলো? আমারও তো শোনার মতো কাউকে একজন প্রয়োজন। এরকম কোনো মানুষ নেই যে আমাকে বুদ্ধি দেবে। আমার মনে হয় তোমরা আমাকে যে বুদ্ধিগুলো দাও সেটা আমি আমার হাজব্যান্ডকে বলি, ওরও ভালো লাগে আমারও ভালো লাগে, তখন আমরা সেটা দুজনে মিলে অ্যাপ্লাই করি। তো এই আর কি, যা আমার হাজব্যান্ডও মনে করে আমি যেটা বলবো সেটাই হয়তো ভালো। বন্ধুরা, সকাল থেকে আজকে খাবারই রান্নাঘরের ভিডিও শুরু করছি, মানে করছি আর কি, অন্য কিছু দেখানো হয়নি। তো আমিও এখন খাবো, ওইদিকে ওরা সবাই খাচ্ছে। দুধটা দেখলাম, দুধটা কিন্তু এইভাবেই জাল হয়ে যায়, একদম উনুনের আছে দুধ জাল হয়ে যায়। চলো, সেদিনকার করা একটা ভিডিও দেখো, কত বড় গাছ আমাদের রাস্তাতে পড়েছে, বিশাল আকারের ঝড় হয়েছে। আর আমাদের মেন রাস্তার পাশে যেই গাছটা ছিল সেই গাছটাই পুরো পড়ে গেছে, অনেক বড় কদম গাছ একটা। আর অনেক দিন থেকে গাছটা মানে নড়বড়ে হয়েছিল, আর এটা নাকি বহু পুরনো গাছ। তো ভালোই হয়েছে একদিকে, রাহলে কোনো দিন কারো গায়ে পড়লে বা কোনো গাড়ির উপর পড়লে তাহলে কি অঘটন ঘটতো। এই ঝড়ে কিন্তু এই গাছটা পড়ে গেছে। তো যাই হোক, সরকারি গাছ, যে যার মতো করে খড়ি নিয়ে যাচ্ছে। আমরা নিই খড়ি, যদিও বা মানে যেহেতু এখন গ্যাসের পুরো অভাব, তো খড়ি দিয়ে তো সবাই রান্না করছে, তাই আমাদের বাড়ির কিন্তু প্রত্যেকেই খড়ি নিয়েছে, শুধুমাত্র হয়তো আমরা বাদ দিয়ে। তো আমরা আর পাশে আরও আছে অনেকেই বাদ দিয়েছে। তো দেখো এখানে সবাই খড়ি নিচ্ছে, আর শুকনো খড়ি একদম, আর একটু চির করলে একদম শুকিয়ে নিলে ব্যাস হয়ে যাবে। বিশাল বড় কিন্তু এই কদম। শেষে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, খুবই গুরুত্বপূর্ণ কথা। মানে এই ভিডিওটা না করলেই না হতো, মানে এমন একটা অবস্থা। প্রত্যেকবারই তোমরা দেখবে আমার বোনের সাথে মানে কিছু না কিছু অঘটন ঘটেই। মানে সে ছোট হোক বড় হোক, ছোট তো কিছুই ঘটে না, প্রত্যেকবারই বড় বড় এমন কিছু ঘটনা ঘটে। তোমরা কিছু মানে ভিডিওতে শেয়ার করি না বলে হয়তো তোমরা জানো না। কিছুদিন আগেও এআই ভিডিও নিয়ে আমার বোনের নিয়ে যা তা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে, যেগুলোকে খুব তাড়াহুড়ো করে আমরা থানাতে দৌড়াদৌড়ি করে, মানে প্রচুর এগুলো, মানে কি বলবো, কলকাতা পুরো থানা পুলিশ করে মানে একাকার হয়ে গেছিলো। এগুলো তো ভিডিওতে শেয়ার করার মতো নয়, পার্সোনাল জিনিস। তো আর এতে রয়েছে একটা মেয়ের মানে সম্মান, তাই না? তো সেই জন্য কিন্তু এসব নিয়ে কিছু শেয়ার করা হয়নি। তো তারপরে গেল সেরকম ঘটনা, এর আগেও অনেক এরকম ঘটনা ঘটেছে যেগুলো শেয়ার করার মতো নয়। কিন্তু আজ যেই ঘটনাটা আমার বোনের সাথে ঘটেছে সেটা শেয়ার না করলে তোমরা ভাবতে পারবে না যে এরকম ঘটনাও মানুষের সাথে ঘটে। আর আজকে যেই ঘটনাটা আমি বলতে চলেছি, এটা যদি তোমরা মনোযোগ দিয়ে না শোনো তাহলে তোমাদের সাথেও কিন্তু এরকম একটা ঘটনা হতেই পারে। বার্থডের দিন এই ঘটনাটা ঘটেছে। বার্থডে দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে বোন আর আমি মিলে, মানে বুনু আর আমি মিলে গেছিলাম বাজারে সন্ধ্যের দিকে। ওই আয়ুষের বাবা ফালাকাটায় গেছিলো কেক আনতে, তো আমি আর যে কী আনতে, চিনি কাপ, চায়ের কাপ, চা পাতা এইসব আনতে গেছিলাম। সেটা আবার ভিডিও করা হয়নি, স্মার্ট স্কুটি নিয়ে গেছিলাম, আমিই চালাচ্ছিলাম। তো বাজার থেকে ফেরার পথে আমাদের বাজারের মোড়ে হঠাৎ করে বুনু বলে একটু দাঁড়া একজন কল করেছে। তো আমি বললাম ঠিক আছে। তো ও মানে ভীষণভাবে কথা বলছিল আর কি। তো কলে ছিল কে বলো তো, একটা কুরিয়ার বয় ব্লু ডার্ট থেকে। যারা কুরিয়ার মানে যারা ডেলিভারি মানে প্রোডাক্ট নাও তারা জানো, ব্লু ডার্ট একটা কুরিয়ারের নাম আর কি। তো সেই ব্লু ডার্ট থেকে আমি ওকে বলেছি, ও মানে ও কথা বলছিল ব্লু ডার্ট থেকে পার্সেল এসছে। আসলে দেখো, ও কিন্তু একজন ফ্রিল্যান্সার, মানে আমরা যেমন একজন ইনফ্লুয়েন্সার, ও কিন্তু একটা ফ্রিল্যান্সার। মানে ও অনেক রকম ব্র্যান্ডের সাথেও কাজ করে, ইনফ্লুয়েন্সারদের সাথে কোলাবোরেশনের জন্য। তো সেই সূত্রে ও তো একজন ফ্রিল্যান্সারের সাথে সাথে ও একজন ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম, ইউটিউব শর্টস এগুলোও করেই থাকে। তো সেটা থ্রু ব্র্যান্ড অনেক প্রোডাক্ট ওকে কিন্তু পাঠায় ভিডিও করার জন্য। তো অনেক বার্টার কোলাবোরেশনই বলো, যাই বলো না কেন, পেড কোলাবোরেশন, সব রকমেরই কোলাবোরেশন করে। তো ওর ঘরে প্রচুর প্রোডাক্ট ঢোকে, প্রচুর। সবসময় কুরিয়ার থেকে ওকে কল করতেই থাকে। তো সেদিনও আমি স্কুটি চালাচ্ছিলাম, ও পেছনে বসে আসছিল। তো হঠাৎ করে আমাকে বললো দিদি দাঁড়া, একজন কুরিয়ার বয় কথা বলছে। তো শোনা যাচ্ছিল না, তো তার জন্য আমি দাঁড়িয়ে গেলাম। তো আমি শুনতে পেলাম ব্লু ডার্ট বলে কিছু একটা বলছে। তো আমি তারপর ফোনটা রাখার পর আমি বললাম কি বুনু? তো বলে যে একটা পার্সেল আসবে আমার কাছে, আমার বাড়ির সামনে, চেঁচাবে না হলে, আমি এক কাজ করি একটু দাঁড়া। ও বলেছে আমাকে একটা নাম্বার দিয়েছে, সেই নাম্বারটা আমি একজনকে কল করব। মানে একটা কুরিয়ার বয় আরেকটা কুরিয়ার বয়কে কল করার জন্য ডোনাকে বলছে যে তোমার বাড়ির সামনে একজন দাঁড়িয়ে আছে পার্সেল দেওয়ার জন্য, তুমি এই নাম্বারটায় মিস কল দাও, তোমার বাড়ির সামনেও পৌঁছে যাবে। তো বুনুর আর এইটুকু মাথায় আসলো না যে কুরিয়ার বয় যদি বাড়ির সামনেই দাঁড়িয়ে থাকে তাহলে তাকে মিস কল দেওয়ার কী প্রয়োজন, তাই না? তো যাকে ভিডিওটার পর মাঝখানে খুশ আসলো, খুশকে খাইয়ে দিয়ে ঘুমটুম পাড়িয়ে দিলাম। তো তারপর যেটা বলছিলাম,
তো ডোনার মাথাতে এটা আসেনি যে কুরিয়ার বয় যদি বাড়ির সামনেই থাকে তাহলে তাকে মিস কল দেওয়ার কী প্রয়োজন, বা নাম্বারটাও ও ভালো করে চেক করেনি। নাম্বারের আগে নাকি স্টার, তারপরে 3টে সংখ্যার নাম্বার, তারপর আবার স্টার ছিল, যেটাতে ওই কুরিয়ার বয়টা, ব্লু ডট থেকে যে কুরিয়ার বয় ফোন করেছিল সে বলেছিল যে বাড়ির সামনে দাঁড়িয়েছে তাকে মিস কল মারতে। ওই মিস কলের নাম্বারটা এই স্টার এরকম কিছু একটা ছিল। ও মানে যেহেতু রাস্তার মাথায় ছিলাম, গাড়ির চারিদিক দিয়ে হর্ন, বাজারের আওয়াজ, তারপরে আমি স্কুটি চালাচ্ছি, স্কুটিটা তো বন্ধ করেছিলাম, তারপর আবার স্কুটি চালাচ্ছিলাম, ওই স্কুটি চালান্ত অবস্থায় ও কিন্তু আবার মিস কলটা দিয়ে দেয়। তো মিস কল দেওয়ার পরে ও আর সেই সব ধ্যানে ছিল না যে মিস কল দিয়েছে, মিস কল দিতে বলেছে মানে মিস কল দিয়ে ও কেটে দিয়েছে। ব্যাস সেদিন বার্থডে গেল, সব কিছু গেল। পরের দিন ঘুম থেকে উঠেই ওকে সবাই কল করছে। এমন কি হয়েছে, ওর কলটাকেও ফরওয়ার্ড করা হয়েছিল আর কি, আমি বলছি সবটা। তো ঘুম থেকে উঠে সবাই ওকে কল করছে, বলছে ডোনা তুই টাকা নিয়েছিস রাত্রিবেলায়, রাত্রিবেলা তোর কী প্রয়োজন ছিল টাকার? ডোনা হঠাৎ করে হয়ে গেছে যে কি বলিস, আমি আবার রাত্রিবেলা কখন টাকা চাইলাম? মানে রাত 2টো, 2:30টার দিকে, 3টের দিকে, 1টার থেকে কাজ শুরু করেছে মানে হ্যাকার্স। মানে ওই যে মিস কলটা দিল, পুরো ওর হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়ে গেল। ঠিক আছে, এবার ওর হোয়াটসঅ্যাপে যত নাম্বার আছে, যারা ব্লক লিস্টে ছিল তাদেরকেও আনব্লক করে সবাইকে মেসেজ করছে যে আমার কিছু টাকার প্রয়োজন, প্লিজ আমাকে টাকা পাঠাও, ইমার্জেন্সি খুব। যখন কল করতে বলছে বলে কল করো না, এখন আমি এই আছি সেই আছি, মানে নানান ধরনের অজুহাত দিয়েছে। ডোনার নানান বন্ধু, মানে অজস্র ফ্রেন্ডস, আমাদের অজস্র রিলেটিভ, মানে সবার কাছ থেকে টাকা চেয়েছে, ইভেন টাকাও নিয়েছে, রিলেটিভসদের কাছ থেকে টাকাও নিয়েছে। তোমরা ভাবতে পারছো, সব থেকে বেশি টাকা যেটা নিয়েছে আমার দাদার কাছ থেকে, মানে সাগরদার কাছ থেকে। সাগরদা তো চলে গেছে জয়পুরে, তো সাগরদার কাছ থেকে নাকি 7,500 টাকা নিয়েছে। মানে ভাবতে পারছো তোমরা, সাগরদা ভেবেছে বোন রাত্রিবেলা মিস কল মারছে, মানে বোন রাত্রিবেলা কথা বলছে, নিশ্চয়ই হয়তো কোনো জরুরি। প্রথমে টাকা চেয়েছে বলে বোন আমার কাছে তো সেরকম টাকা নেই, 2,000 টাকার মতো আছে, হলে নেই। তো দাদা পাঠিয়ে দিয়েছে 2,000 টাকা, অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে। আর আমার দাদা এতটাই মানে বোকা, ও দেখেনি যে ওখানে ডোনা মল্লিক বলে বা ডোনার নামে কোনো অ্যাকাউন্ট ছিল না, মানে গুগল পেতে এই কি একটা নামে ছিল আর কি, কি নাম যেন একটা ছিল। তো দাদা ভেবেছে ও হয়তো ওই অ্যাকাউন্টেই পাঠাতে হবে। দাদা এরকম করতে করতে আরও চাচ্ছে, বলে আমার খুব ইমার্জেন্সি, যেহেতু সাগরদা লেখা ছিল তো ভেবেছে দাদাই, বলছে দাদা আমার খুব ইমার্জেন্সি, আমাকে পাঠায়, এরকম করে আর কি। দাদার থেকে 7,500 টাকা ধাপে ধাপে নিয়ে নেয়। ওর ফ্রেন্ডের কাছ থেকে টাকা নিয়েছে, প্রত্যেকটা রিলেটিভের কাছে টাকা চেয়েছে, যারা রিপ্লাই করেছে তাদের সাথে কথা বলেছে, হ্যাকার্স কথা বলে টাকা নিয়েছে। তারপরের দিন এইসব ঘটনা যে রাত্রিবেলা হয়েছে, ডোনাকে কেউ ফোনে পাচ্ছিল না। মানে যারা ভাবছে ডোনার এত রাত্রে কী প্রয়োজন, যখন ডোনাকে ফোন করা হচ্ছিল তখন ডোনার নাম্বারটা ফরওয়ার্ড করা ছিল মানে অন্য একটা নাম্বারে, ঠিক আছে, সুইচ অফ দেখাচ্ছিল বা কিছু একটা। মানে যারা টাকা দিয়েছে তারা এইটুকু বুঝতে পারছে না যে এত রাত্রে আবার ইংরেজিতে কথা বলছে। কোনো 1-2জনের সাথে বাংলায় বলেছে, কিছু মানুষের সাথে হিন্দিতে বলেছে, আর কিছু মানুষের সাথে ইংরেজিতে বলেছে। মানে এইটুকু বুঝতে পারছে না ডোনা যার সাথে কথা বলে যে আমরা তো নর্মাল বাঙালি মানুষ, আমরা থোড়ি না অত ইংরেজিতে কথা বলবো, থোড়ি না অত ইংরেজিতে মেসেজ করবো। পুরো মেসেজ ইংরেজিতে ছিল। তো কারোর সাথে 2-1জনের সাথে বাংলায়ও কথা বলেছে। তো মানে হঠাৎ করে হয়েছে, তো কেউ বুঝতে পারেনি যে এটা ডোনা না অন্য কেউ, ডোনার নাম্বার থেকে অন্য কেউ করবে, সবার মাথাতে এই একটা ব্যাপার। আমাকে শুধু হ্যালো পাঠিয়েছে, বাট আমি তো রিপ্লাই দিইনি, আমি তখন অষ্টমী স্নানে ছিলাম, তো তার জন্য আমাকে আর বলেনি। কিন্তু বাদবাকি সবার কাছে, মানে এমনকি আমাদের পাপার কাছেও টাকা চেয়েছে। তখন পাপা ঘুমাচ্ছিল রাত্রিবেলা, মানে তখনও যদি পাপা মোবাইলটা দেখতো তখন ডোনাকে বলতো, কী রে ডোনা তুই কেন টাকা পাঠানোর মেসেজ বা কিছু একটা মেসেজ করছিস? যেহেতু ডোনা বাবা একসাথেই আছে, এখন বাড়িতেই আছে, ওই ঘটনাটাও ঘটেনি যে ডোনা সতর্ক হবে। মানে এমন করতে করতে আজ সকালবেলা দাদা ডোনার কাছে বলে, ডোনা এর মধ্যে 7,500 টাকা দিয়েছে। আজ পর্যন্ত দাদা জানে না যে দাদা জানে ডোনাই টাকা নিয়েছে। সকালবেলা ডোনার কাছে যখন বলছে বোন মিস্ত্রিতে টাকা দিতে হবে, দাদার ঘরে তো কাজ চলছে তোমরা জানো, তো ডোনা বলে কিসের টাকা দাদা? বলে এরকম বোন আমি তো টাকা দিয়েছি এরকম। তাহলে ভাবো কত টাকা ওরা নিয়েছে। আর ডোনার অনেক ফ্রেন্ড ডোনাকে ফোন করেছে, এবার এক এক করে কতজনকে ডোনা টাকা দেবে, যেহেতু টাকাগুলো ডোনার অ্যাকাউন্টে আসেইনি, তাই না? 500 করে হলেও তো একজনকে না 2জনকে 500 না 1,000 টাকা ফিরিয়ে দিয়েছে। তারপরে সবাই বলল যে দেখ তুই এরকম করে কতজনকে টাকা দিবি, মানে ফ্রড ওরা হয়েছে যাদের কাছ থেকে টাকা নিয়েছে, তাই না?
তো ওদের মানে কি বলবো, এখানে কারো দোষ নেই, না ডোনার না যারা যারা টাকা দিয়েছে তাদের দোষ হচ্ছে শুধু হ্যাকার্সের। তবে একটু যদি বুদ্ধি করে একটু সচেতন থাকলে যে কেন ইংরেজিতে কথা বলছে, কেনই বা এত রাত্রে ডোনার টাকা চাইছে, কি সমস্যা, যদি সবাই একটু ডোনার কাছে ফোন করে টাকাটা দিত তাহলে আজ এই সমস্যাটা হতো না। ফোন লাগিয়েছিল, ডোনার মোবাইলে সুইচ অফ ছিল, তো ওদের বুঝতে হতো যে সুইচ অফ যদি, তাহলে কেন কিভাবে কথা বলছে, এটুকুও বুঝতে লাগতো যে একটা মোবাইল যদি সুইচ অফ থাকে তাহলে কিভাবে সে কথা বলছে। তো এই হয়েছে ব্যাপার। সব্বার কাছ থেকে টাকা, কে রে বাবা, সব্বার কাছ থেকে এত এত টাকা নিয়েছে হ্যাকার্স। তারপরে অনেক কষ্টে ডোনা একজনের সাথে কথা বলে ওই নাম্বারটাকে যা হোক করে ফিরিয়ে এনেছে ওর কাছে, মানে যারা যে আর কি হ্যাক করেছে তার কাছ থেকে ফিরিয়ে এনেছে। এখন হোয়াটসঅ্যাপ ডোনার আন্ডারেই আছে, তো এটা নিয়ে নিশ্চিন্ত। বাট অনেক কিছুই হ্যাক হয়ে গেছিলো, ইমেল আইডি, ক্রোম ব্রাউজার, অনেক কিছু হ্যাক হয়ে গেছিলো। সবথেকে বড় কথা, অ্যাকাউন্টটা হ্যাক করতে পারেনি, কারণ ওই নাম্বারটা ডোনার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক নেই, তার জন্য অ্যাকাউন্ট হ্যাক করতে পারেনি। সবাই একটু সতর্ক থাকবে। কেউ মিস কল, অজানা নাম্বারকে কুরিয়ার বয় থেকেও ফোন করবে যে এখানে মিস কল দাও, সেখানে মিস কল দাও, একটু নাম্বারটা যাচাই করবে। স্টার হ্যাশট্যাগ দিয়ে শুরু হলে কেউ সেখানে মিস কল দেবে না। অনেক রকমভাবে ফ্রড হচ্ছে। এমনকি আমার মামি বললো ডোনাকে যে অ্যাকাউন্ট থেকেও নাকি 1 লাখ টাকা হ্যাকার্সরা হ্যাক করে নিয়ে নিয়েছে। এরকম প্রচুর ফ্রড কেস হচ্ছে, মানে কি বলবো, প্রচুর ভয়ঙ্কর একটা জিনিস, যেটা মানে ডোনা সকাল মানে সেই পরশু দিন থেকে চিন্তায় পুরো ভেঙে গেছে আর কি, অষ্টমী স্নানের মেলার দিন থেকে, বার্থডের পরের দিন থেকে আর কি। তো এরকম সবার সাথেই ফ্রড হচ্ছে। তো এখন ডোনার কাছে অ্যাকাউন্টটা আছে, তবে অনেক জনের কাছ থেকে কিন্তু টাকা নিয়েছে হ্যাকার্স ডোনার নাম করে। তো যাকে যারা বুঝেছে তারা কিন্তু টাকা দেয়নি। অনেকেই আবার বুঝেছে যে ডোনা এরকম করে বলবে না, তো এত রাতে ডোনা ফোন লাগছে না, না ফোন করে কাউকে দেওয়া যাবে না, অনেকেই বুঝেছে তাই টাকা দেয়নি। তো এই হচ্ছে ব্যাপার। সবাই এগুলো থেকে একটু দূরে থাকবে, না হলে কিন্তু অ্যাকাউন্ট একদম শূন্য হয়ে যাবে। আর মানে এইভাবে হ্যাকার্সরা নেমেছে, বুঝতে পারলে? তো চলো, এই ছিল আজকের তোমাদের সাবধান করার জন্য একটা ভিডিও। আমাদের সাথে কি ঘটেছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? আর কিছু বলার নেই এখানে। তো এরকম যদি কারোর সাথে হয়ে থাকে অবশ্যই কমেন্টে লিখবে, আরও মানুষ সতর্ক হয়ে যাবে, তাই না? চলো, ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।